আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ দিদান, পড়াশোনা করছি অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমি আপনাদের আগে প্রমিস করছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জব রিলেটেড পরীক্ষায় যে অ্যানালিটিক্যাল স্কিলস থেকে প্রশ্ন আসে, ওই অ্যানালিটিক্যাল স্কিলস নিয়ে আমি একটা সিরিজ বানানোর চেষ্টা করব। সে দ্বারাই আজকে হচ্ছে আমাদের প্রথম ভিডিও। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যে অ্যানালজিগুলো আসে, ওই অ্যানালজিগুলো আমরা একটু প্রশ্ন ব্যাংক খুলে দেখার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি। আসলে আমরা অ্যানালজিটা বলতে কি বুঝি? অ্যানালজির শব্দের অর্থ হচ্ছে আমাদের সামঞ্জস্যতা বা আমাদের মিল খুঁজে বের করা। যেমন আমাদের এখানে দেখুন, প্রথমে দুটা শব্দ দেওয়া থাকবে, তারপর মাঝখানে এরকম একটা চিহ্ন দিবে, তারপর অন্য একটা তৃতীয় শব্দটা দিবে। এই তৃতীয় শব্দটার পরে চতুর্থ শব্দটা দিবে না। এই তৃতীয় শব্দটার পরে চতুর্থ শব্দের সাথে আমাদের কি করতে হবে? সম্পর্কটা বের করতে হবে। যেমন আমরা যদি এই উদাহরণটা দেখি, এখানে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং একটা বইয়ের নাম দেওয়া আছে, সেটা হচ্ছে গীতাঞ্জলি। আমরা জানি গীতাঞ্জলি কে লিখেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে বই লেখক এবং বইয়ের মধ্যে কি আছে? একটা সম্পর্ক আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কি লেখেন? গীতাঞ্জলি লেখেন। তারপর তৃতীয় নাম্বারে দেওয়া আছে অগ্নিবীণা। তাহলে ওই অগ্নিবীণার সাথে আমাদের এমন একজন লেখককে বের করতে হবে যিনি এই অগ্নিবীণাটা লিখেছেন। তা আমরা জানি এই অগ্নিবীণাটা কে লিখেছেন? এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে এখানে সুকুমার রায় হবে না, গোলাম মুস্তাফা হবে না, ফরুক আহমদ হবে না। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? কাজী নজরুল ইসলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে এই প্রশ্নগুলো উত্তর করতেছি। প্রথম দুটার মধ্যে একটা সম্পর্ক থাকবে, তৃতীয় শব্দটা দিয়ে চতুর্থ শব্দটা দিবে না, ওই তৃতীয় শব্দের সাথে আমাদের চতুর্থ শব্দের সম্পর্কটা বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা নেক্সট প্রশ্নতে চলে যাই। এরপর দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে আমাদের মেনশন রেসিডেন্টস। আমরা জানি মেনশন অর্থ হচ্ছে মানজিল বা বড় অট্টালিকা, যেখানে মানুষজন বা রেসিডেন্টসরা কি থাকে? বসবাস করে। তাহলে মেনশনে কি থাকে? রেসিডেন্টসরা বসবাস করে বা থাকে। তাহলে এবার আমাদের বাস দিয়ে তৃতীয় শব্দটা দেওয়া নাই। তাহলে এবার আমরা বাসের মধ্যে কি থাকতে পারে বলুন? মেনশনের মধ্যে যেমন রেসিডেন্ট বা মানুষজন থাকে বা বাসিন্দারা থাকে, তাহলে বাসের মধ্যে কি থাকে? বাসের মধ্যে কি মানুষজন থাকে, পাথর থাকে, নাকি অন্য কিছু থাকে? তাহলে আমরা দেখি ডিসেন্ট থাকে না, অর্থাৎ ভদ্রলোকজন থাকতেও পারে, না থাকতে পারে। স্টোন, স্টোন হচ্ছে পাথর, ডিজায়ার হতো আকাঙ্ক্ষা। তা আমাদের কি থাকে? আমাদের থাকা হচ্ছে প্যাসেঞ্জার। বাসের মধ্যে কি থাকে? প্যাসেঞ্জার থাকে। তাহলে এখানের উত্তর হবে প্যাসেঞ্জার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার তৃতীয় নম্বর প্রশ্ন বলতেছে ফ্রান্স, ফ্রেন্ডস। তাহলে এই দুটার মধ্যে একটা সম্পর্ক আছে। দেখুন বানানটা কিন্তু ভিন্ন, একটা হচ্ছে ফ্রান্স আর একটা হচ্ছে ফ্রেন্ডস। তারপর দেওয়া আছে বাংলাদেশ, বাংলাদেশের সাথে কি সম্পর্ক হবে? এই জন্য আমরা আগে এই দুইটা শব্দের সম্পর্কটা বের করি। ফ্রান্স হচ্ছে আমরা জানি একটা দেশের নাম, আর ফ্রেন্ডস হচ্ছে ওই দেশের ভাষা। কি? ফ্রেন্ডস হচ্ছে ওই দেশের ভাষা। তাহলে এখানে দেশ এবং ভাষার একটা কি আছে? সম্পর্ক দিয়ে প্রথম দুটো শব্দ দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে বাংলাদেশের সাথে যে ভাষাটা সংশ্লিষ্ট, ওটা বের করতে হবে। তাহলে বাংলাদেশের সাথে কোন ভাষাটা সংশ্লিষ্ট? সেটা হবে, সেটা কি ঢাকা হবে, চট্টগ্রাম হবে, এশিয়া হবে, নাকি অন্য কিছু? অবশ্যই সেটা হবে বাংলা। কারণ এখানে ফ্রান্স এবং ফ্রেন্সের মধ্যে যে সম্পর্কটা আছে, ওই সম্পর্কটা হচ্ছে ভাষা এবং দেশের মধ্যবর্তী সম্পর্ক। ঠিক সেরকম বাংলাদেশ এবং বাংলার মধ্যে সম্পর্কটা কি? দেশ এবং ভাষার সম্পর্ক। যদি এখানে যদি ক্যাপিটাল সম্পর্ক দিত, ফ্রান্স দিয়ে যদি ফ্রান্সের ক্যাপিটাল দিত, তখন আমরা ঢাকাটা উত্তর করতে পারতাম, বাংলাদেশের সাথে ঢাকা মিলাতে পারতাম। কিন্তু এখানে ক্যাপিটালের সম্পর্কটা দেয় নাই, এখানে বরং দেশ এবং তার দেশীয় ভাষা নিয়ে এই সম্পর্কটা দেওয়া হচ্ছে। তাহলে আমাদের উত্তর হবে ডি, বাংলা। আশা করি এই প্রশ্নটাও বোঝা গেছে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এরপর দেওয়া আছে ড্রিম, রিয়ালিটি। ড্রিম অর্থ আমরা জানি স্বপ্ন, রিয়ালিটি অর্থ হচ্ছে কি? বাস্তবতা। তাহলে এখানে একটা বিপরীত বা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে, বা অ্যানোনিম। এখানে আমরা দুটো বিপরীত শব্দ দেখতে পাচ্ছি আর কি। ড্রিম স্বপ্ন, রিয়ালিটি হচ্ছে বাস্তবতা। দুটাই হচ্ছে বিপরীত শব্দ, একটা আরেকটার বিপরীত। তারপর দেওয়া আছে হেট্রেড। হেট্রেড অর্থ হচ্ছে ঘৃণা। তাহলে আমাদের এমন একটা শব্দ বের করতে হবে যেটা হেট্রেডের অপোজিট, হেট্রেডের অ্যানোনিমাস। তাহলে আমরা এখান থেকে বের করি। অ্যাম্বিশন অর্থ কি? অ্যাম্বিশন অর্থ হচ্ছে ইচ্ছা। তাহলে এটা কি হেট্রেডের বিপরীত হয়? কখনো হয় না। কন্টেম্পট অর্থ হচ্ছে কি? প্রতিযোগিতা করা। প্রতিযোগিতা করা, এখানে কন্টেম্পট থাকতে পারে, না থাকতে পারে, না থাকার সম্ভাবনা বেশি। প্রতিযোগিতাটা মূলত কি হয়?
একটা নির্দিষ্ট রুলস রেগুলেশনের মাধ্যমে একটা কন্ট্রোল থাকে, তাহলে এখানে হেড টেড থাকার কোনো সম্ভাবনা তেমন নাই। বুধার্থ কি? বুধার্থ হচ্ছে কি বিরক্ত হওয়া, তাহলে এটাও কি না, এটা হচ্ছে বিপরীত শব্দ না। কিন্তু এই যে অ্যাফেকশন, অ্যাফেকশন অর্থ হচ্ছে কি দয়া, এটা ঠিক বিপরীত কিনা? হেট্রেট আমি ঘৃণা করতেছি আর কারোর প্রতি আবার স্নেহ করতেছি, তাহলে দুইটা বিপরীত অর্থ প্রকাশ করতেছে কিনা? অবশ্যই প্রকাশ করতেছে। তাহলে এখানে হেট্রেটের বিপরীত শব্দ হবে অ্যাফেকশন, অর্থাৎ ডি নাম্বার হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আশা করি বোঝা গেছে। তাহলে এটা অ্যানালজি পূর্ণ রূপ কি হবে? ড্রিম, রিয়ালিটি, হ্যাট্রেট, অ্যাফেকশন। আশা করি এই প্রশ্নটাও বোঝা গেছে। এরপর আসতেছে প্রিপারেশন, রেজাল্ট। প্রিপারেশন, রেজাল্ট, বেকিং। প্রিপারেশন হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, তাহলে পরীক্ষার প্রস্তুতি যদি আমরা নিই, আমরা রেজাল্ট পাবো বা ভালো রেজাল্ট করতে পারবো, ভালো ফলাফল পাবো। তাহলে এখানে একটা পরিণতি এবং তার পূর্ব প্রস্তুতির একটা কি দেখা যাচ্ছে? সম্পর্ক দেখা যাচ্ছে আর কি, ফলাফল এবং তার প্রস্তুতির একটা সম্পর্ক দেখা যাচ্ছে। তাহলে আমরা বেকিং, বেকিং অর্থ হচ্ছে আমরা জানি খামির তৈরি করা, অর্থাৎ কোনো কিছু তৈরির জন্য খামির তৈরি করা। তাহলে খামির তৈরি করতেছি বা প্রিপারেশন করতেছি, এর রেজাল্ট কি হবে? এর রেজাল্টটা আমাদের বের করতে হবে। এর রেজাল্ট কি হয়? আমরা জানি বেকিং দিয়ে আমরা কেক বানাই, তাহলে এর উত্তর হবে অবশ্যই কেক। জুস হবে না, কারণ আমরা সম্ভবত জুস বানা কি দিয়ে? জুস বানা হচ্ছে আমরা যখন ওই যে চিনি আর গিয়া দিয়ে মিশাই, এটা হচ্ছে অন্য একটা নাম, সলিউশন বানাই আর কি, এটা হচ্ছে জুস। তার ম্যাচ, ক্যারট, ক্যারট হচ্ছে গাজর, তাহলে এই শব্দগুলো হবে না। বেকিং এর সাথে কোন শব্দ হবে? বেকিং হচ্ছে কেক। প্রিপারেশন দিয়ে আমরা রেজাল্ট বানাই বা ভালো রেজাল্ট বানাই, বেকিং দিয়ে বা খামির তৈরি করে আমরা কেক বানাই। আশা করি এই শব্দটাও বোঝা গেছে, তাহলে উত্তর হবে বি। এরপর আসতেছে অন্য একটা সম্পর্ক, সেটা হচ্ছে বাওয়েলস। বাওয়েলস দিয়ে দিছে 5 সংখ্যা একটা, তারপর কনসোনেন্ট দিয়ে আমাদেরকে এই সম্পর্কটা দেওয়া নাই। তাহলে আমরা এই বাওয়েলস এবং ফাঁসের মধ্যে একটা সম্পর্ক বের করি। আমরা জানি আমাদের ইংলিশ যে অ্যালফাবেটস আছে, এই অ্যালফাবেটস এর মধ্যে 26টা বর্ণ আছে। 26টার মধ্যে কতটা বাওয়েল? 5টা বাওয়েল, এ, ই, আই, ও, ইউ। তাহলে এখানে একটা সংখ্যা নির্দেশ করতেছে, অর্থাৎ বাওয়েল যে 5টা আছে ওই 5 সংখ্যাটা দিছে। তাহলে আমাদের এই কনসোনেন্টের সাথে এমন একটা সম্পর্ক নির্দেশ করতে হবে যেটা হচ্ছে ওই সংখ্যাটা বোঝায়। তাহলে আমরা জানি কনসোনেন্ট কয়টা থাকে? যদি 26টা লেটার থাকে, ওখান থেকে 5টা চলে গেল। 26টা লেটার থেকে যদি 5টা চলে যায়, তাহলে আর বাকিগুলো কনসোনেন্ট না। তাহলে 21 হচ্ছে কি এখানে চতুর্থ নম্বর অপশনে বসবে। চতুর্থতম শব্দের জায়গায় এখানে কি বসবে? 21 বসবে। অর্থাৎ বাওয়েল হচ্ছে 5টা, কনসোনেন্ট হচ্ছে কতটা? 21টা। তাহলে এই এখানে উত্তর হচ্ছে 21। আশা করি এই প্রশ্নটাও বোঝা গেছে। তারপর হচ্ছে আরেকটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমরা আগে প্রশ্নটা বুঝি। প্রথমে দেওয়া আছে নাফটা। আমরা জানি এটা একটা এব্রিভিয়েশন, যেটার গিয়া হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটা হচ্ছে নর্দার্ন আমেরিকা বা উত্তর আমেরিকা ভিত্তিক একটা অর্থনৈতিক জোট। নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা হচ্ছে উত্তর আমেরিকা ভিত্তিক একটা অর্থনৈতিক জোট। তাহলে তারপর দেওয়া আছে সার্ক। সার্ক দিয়ে এর পরের শব্দটা দেওয়া হয় নাই। তাহলে আমরা সার্ক অর্থ কি জানি? সার্ক অর্থ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ এটা হচ্ছে এই যে আমাদের সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়া আছে, এই দক্ষিণ এশিয়ার একটা অর্থনৈতিক জোট। তাহলে সার্কের সাথে কোন সম্পর্কটা হবে? এটা কি এশিয়া হবে, ইউরোপ হবে, ইউরেশিয়া হবে, নাকি সাউথ এশিয়া হবে? অবশ্যই সাউথ এশিয়া হবে, কারণ এখানে অ্যাব্রিভিয়েশন থেকে দেখা যাচ্ছে সাউথ এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে এখানে সাউথ উত্তর কি হবে? সাউথ এশিয়া বা সি। এখানে শুধু এশিয়া হবে না, কি হবে? সাউথ এশিয়া হবে। এই সম্পর্কগুলো আমাদের বের করতে হবে আর কি। এই আমরা দেখতেছি এখানে আমাদের রিজনিং ক্ষমতা লাগতেছে, তারপর শব্দের অর্থ জানা লাগতেছে, অনেকগুলো, কিন্তু আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় খুলে রেখে এই প্রশ্নগুলো উত্তর করতে হয়, এই অ্যানালিটিক্যাল স্কিলের প্রশ্নের উত্তর করতে হয়। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারবার 1 2 3 থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে কারণ আমাদের যে আমি বিভিন্ন যে ইয়ার প্রশ্নগুলো কালেক্ট করছি, তো সেজন্য ধরেন এখন 21 22 শুরু হয়েছে, সেজন্য 1 দিয়ে শুরু করছে আর কি। তারপর হচ্ছে ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়া, এলিফ্যান্ট। তাহলে এখানে একটা প্রাণীর নাম দেওয়া আছে আর একটা দেশের নাম দেওয়া আছে। এখানে এলিফ্যান্ট দেওয়া আছে, তাহলে একটা দেশের নাম হবে, কিন্তু যে এই যে প্রাণী আর দেশের মধ্যে একটা সম্পর্ক আমাদের বের করতে হবে অবশ্যই। আমরা জানি ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার কি জাতীয় পশু। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার কি পশু?
জাতীয় পশু। এবার এলিফ্যান্ট কোন দেশের জাতীয় পশু? এলিফ্যান্ট হচ্ছে কি আফ্রিকার কি জাতীয় পশু, নাকি ব্রাজিলের, নাকি ইন্ডিয়ার, নাকি থাইল্যান্ডের? এটার উত্তর হচ্ছে এটা থাইল্যান্ডের জাতীয় পশু। এলিফ্যান্ট কোন দেশের জাতীয় পশু? থাইল্যান্ডের জাতীয় পশু। এখানে আরেকটা একটা কি আছে, কনফিউশন আছে। এই যে থাইল্যান্ডের যে জাতীয় পশু, এটা হচ্ছে ঠিক এলিফ্যান্ট না, এটা হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট। সাদা যে হাতি আছে, ওই সাদা হাতিটাই মূলত থাইল্যান্ডের জাতীয় পশু। সেজন্য যদি এখানে যদি কি থাকে, হোয়াইট এলিফ্যান্ট বা এলিফ্যান্ট দুটো উত্তর থাকে, এবং থাইল্যান্ডের জাতির সাথে যদি আমাদের সম্পর্ক বের করতে হয়, তবে আমরা অবশ্যই হোয়াইট এলিফ্যান্টটা কি দেখাবো, উত্তর হিসেবে দেখাবো। আশা করি এই প্রশ্নটাও বুঝতে পেরেছেন। এরপর আমরা আরেকটা সব প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স অর্থ হচ্ছে অস্তিত্ব বা আশেপাশে থাকা আর কি। তারপর হচ্ছে অ্যাফেকশন। অ্যাফেকশন অর্থ হচ্ছে স্নেহ বা আমাদের দয়া বা মায়া জন্মানো। তারপর হচ্ছে বিউটি, এটার সাথে সম্পর্ক বের করতে বলতেছে। তাহলে আমরা এই দুটার মধ্যে সম্পর্ক বের করি, অ্যাপিয়ারেন্স, অ্যাফেকশন। কেউ যদি আমাদের আশেপাশে থাকে, তাই তো আমাদের তার প্রতি আমাদের স্নেহ জন্মাবে, তাই না? কেউ ধরেন সাউথ আমেরিকা থাকে বা নর্দার্ন আমেরিকা থাকে, ওর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? ওর সাথে কি আমার কোনো অ্যাফেকশন তৈরি হচ্ছে? হচ্ছে না। কার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে? যে আমার রুমমেট, যে আমার আশেপাশে থাকে, ওর সাথে কিন্তু সম্পর্কটা তৈরি হচ্ছে। তাহলে এখানে অ্যাপিয়ারেন্স, অ্যাফেকশন তৈরি হচ্ছে কিসের কারণে? ওই তার অ্যাপিয়ারেন্সের কারণে। ঠিক সেরকম বিউটি কিভাবে তৈরি হয়, অর্থাৎ আমাদের মধ্যে সৌন্দর্য কিভাবে তৈরি হয়? সৌন্দর্য তৈরি হয় হচ্ছে আমাদের কিসের কারণে? ফ্র্যাগনেন্স, ফ্র্যাগ্রান্স, অর্থাৎ এই যে সুবাসের কারণে কিন্তু আমাদের মাধ্যমে কি হয়, যে ধরেন আমাদের পাশে কি আছে, একটা ফুল আছে, ফুলের সুবাসের কারণে আমাদের মধ্যে একটা সৌন্দর্য তৈরি হলো, তাই না? তাহলে এখানে উত্তর হবে কি, ফ্র্যাগ্রেন্স বা সুবাস। ফুলের সুবাসের কারণে আমাদের মধ্যে কি তৈরি হচ্ছে? বিউটি তৈরি হচ্ছে। আশা করি এই প্রশ্নটাও বোঝা গেছে। এরপর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ডিলেট, ডিলেটারিয়াস, এক্সপান্ড কি হবে? তাহলে এখানের মধ্যে দেখেন, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে বিশেষণ বা বিশেষ্য। তাহলে বিশেষ্য এবং বিশেষণ, ভার্ব এবং কিসের সম্পর্ক? বিশেষ্যের সম্পর্ক। তাহলে এই এক্সপান্ডের সাথে আমাদের ঠিক সেরকম একটা সম্পর্ক বের করতে হবে, এক্সপান্ডের সাথে এক্সপান্ডেবল, যেটা হচ্ছে তার বিশেষ্য। বোঝা গেছে? তাহলে ডিলেট, ডিলেটেরিয়াস, এক্সপান্ড, এক্সপান্ডেবল, অর্থাৎ সিটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি এটাও বোঝা গেছে। এরপর হচ্ছে অ্যাপারেন্টাস মাস্টার। মাস্টার হচ্ছে যিনি এই যে অ্যাপারেন্টাস বা শাগির্দকে পড়াশোনা করান, তাকে বলা হয় অ্যাপারেন্টাস। এটা হচ্ছে স্টুডেন্টদের সমার্থক শব্দ, কিন্তু ওই যে পরিবেশের মধ্যে বা পরিভাষার মধ্যে কি আছে, পার্থক্য আছে আর কি। যিনি মাস্টার, মাস্টার যাকে পড়ান তিনি হচ্ছে অ্যাপারেন্টাস। আর যিনি টিচার, টিচার যাকে পড়ান তিনি হচ্ছে পিপল বা শিক্ষার্থী। শিক্ষক যাকে পড়ান তিনি হচ্ছে কি শিক্ষার্থী বা পিউপিল। আর মাস্টার যাকে পড়ান তা তিনি হচ্ছে অ্যাপারেন্টাস বা শাগরেদ, যেটা আমরা শাগরেদ শব্দ বলে বলি আর কি। তাহলে এখানে উত্তর কি হবে? বি। এটা হচ্ছে পারিভাষিক একটা ভিন্নতার উদাহরণ। এরপর আছে অডিয়েন্স সিট। অডিয়েন্সরা সিটে বসে থাকে। তো ক্রাউডরা কোথায় বসে থাকে? ক্রাউডরা কি গোলপোস্টে বসে থাকে, পোডিয়ামে বসে থাকে, নাকি স্টেডিয়ামে বসে থাকে? তাহলে অবশ্যই ক্রাউডটা বসে থাকে কোথায়? স্টেডিয়ামে। অর্থাৎ জনসভা বা অনেক বড় একটা জনসভা হচ্ছে বা কোথাও খেলা দেখানো হচ্ছে, তখন একটা ক্রাউড তৈরি হয় না, জনসভা তৈরি হয় না? ওই জনসভাটা কোথায় বসে? সাধারণত স্টেডিয়ামে বসে। আর সাধারণ অডিয়েন্স বা আমি টিভি দেখতেছি ঘরের ভিতরে, এই অডিয়েন্সরা কোথায় বসে? ঘরের মধ্যে সিটের মধ্যে বসে, ওদের গ্যালারিতে বসার প্রয়োজন হয় না। তাহলে এখানে ওই যে মানুষ এবং তার বসার স্থান নিয়ে কি হচ্ছে, সম্পর্কটা তৈরি হচ্ছে। অডিয়েন্স সিটে বসতেছে, ক্রাউড স্টেডিয়ামে বসতেছে। আর আশা করি এটারও উত্তর বোঝা গেছে। আজকে ছিল এতটুকু পর্যন্ত। এর পরবর্তী লেকচারে আমরা যে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য ইয়ারের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব। আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত। থ্যাংক ইউ।